Assalamu alaikum everyone. Such a nice afternoon today. Okay, today our focus is midterm assignment. আপনাদের এক একটা কোর্সের জন্য গাইডলাইন এক এক রকম। সব সব কোর্সে যে একরকম গাইডলাইন থাকবে তা না। আপনাদের অন্যান্য কোর্সের গাইডলাইন ঠিকমতো জেনে নেবেন মিড টার্মের। আজকে যে গাইডলাইনটা আপনাদের দেওয়া হবে এটা শুধুমাত্র এই কোর্সের জন্য, শুধুমাত্রই এই কোর্সের জন্য। অলরেডি এই গাইডলাইন আমি কিছুদিন আগে 2-3 দিন আগে আপনাদের দেয়া। আজকে ওই পার্টগুলো আমরা একটু ডিটেইল ডিসকাস করব কিভাবে কি। ফার্স্ট যে স্লাইডটা আপনাদের সামনে আছে, কভার স্লাইড, বোঝাই যাচ্ছে এটা আমাদের ইটস অল অ্যাবাউট মিড টার্ম অ্যাসাইনমেন্ট গাইডলাইনস সামার 2020, শুধু এইবারের স্পেশাল কনসার্ন। ইনস্ট্রাকশন আমরা আস্তে আস্তে শুরু করি, অন্যরা জয়েন করতে করতে। আমাদের সেকেন্ড স্লাইডে আমাদের তিনটা ইনস্ট্রাকশন দেয়া আছে এ বি সি আকারে। তৌহিদা, আপনি কি একটু পড়বেন কাইন্ডলি প্রথম তিনটা? Instructions. A. You must answer any 6 of the given 10 questions. B. Each question carries 5 marks. Total 6 into 5 into 30 marks are allotted for answering questions. C. Your descriptive answers should contain minimum 150 words to maximum 200 words. Your slides should have minimum 10 slides to maximum 20 slides. ওকে, থ্যাংক ইউ তৌহিদা। আমাদের ফার্স্ট ইনস্ট্রাকশন, ইউ মাস্ট অ্যান্সার এনি 6 অফ দ্য গিভেন 10 কোয়েশ্চেনস। আপনাকে 10টা থেকে 6টা অ্যান্সার করবেন, 6। বি, ইচ কোয়েশ্চেন ক্যারিজ 5 মার্কস। প্রতিটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 5, 6টার মার্কস 5। টোটাল 6 ইন্টু 5 30। আপনাদের অ্যান্সার রাইটিং এর জন্য মার্কস হচ্ছে 30। নাম্বার সি, your descriptive answers should contain minimum 150 words to maximum 200 words. কমপক্ষে 150টা ওয়ার্ড থাকতে হবে, মিনিমাম 150 ওয়ার্ডস টু ম্যাক্সিমাম 200 ওয়ার্ডস। ইউজুয়ালি আমাদের শর্ট কোয়েশ্চেনে এত ওয়ার্ড আমরা এক্সপেক্ট করি না 5 মার্কসের জন্য, কিন্তু যেহেতু এটা অ্যাসাইনমেন্ট সেজন্য ভলিউমটা একটু বেশি হবে, মিনিমাম 150 ওয়ার্ডস। আর সবচেয়ে বেশি হলে 200 ওয়ার্ড, এর বেশি লেখা যাবে না। আমরা যদি সেন্টেন্স হিসাব করি, গড়ে প্রতিটা সেন্টেন্সে 7 থেকে 8, মাঝে মাঝে 9টা থাকে ওয়ার্ড। সেই হিসেবে 150 ওয়ার্ডসে আমরা যদি এক্সপেক্ট করি 16 to 17 সেন্টেন্সেস, আর 200 এর জন্য 22 to 23, 24 সেন্টেন্সেস এর মধ্যে। সো ভলিউমের হিসাব যদি আমরা চিন্তা করি 5 মার্কসের জন্য আপনারা 150 ওয়ার্ডস থেকে 200 ওয়ার্ডস এর মধ্যেই অ্যান্সার করবেন। আর আমাদের যে 10টা কোয়েশ্চেন দেয়া আছে, 10টা কোয়েশ্চেনে আপনি চাইলে, আপনার যদি ইচ্ছা হয়, আপনি পাওয়ার পয়েন্ট স্লাইড অথবা গুগল স্লাইডে করতে পারেন। মানে আপনার যদি মনে হয় যে আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে ইনস্টেড অফ রাইটিং অ্যান্সার্স আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডটা বেশি এফেক্টিভ, আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডটা করা বেশি সুন্দর হবে, ভালো হবে, ইউ আর ওয়েলকাম। আপনি চাইলেই গুগল স্লাইড বা পাওয়ার পয়েন্ট স্লাইডে আপনি অ্যান্সার গুলো করতে পারেন। স্লাইডের জন্য মিনিমাম 10 স্লাইডস টু ম্যাক্সিমাম 20 স্লাইড। যদি আপনি স্লাইডস তৈরি করেন, মিনিমাম 10টা স্লাইড থাকতে হবে, ম্যাক্সিমাম 20, এর বেশি না।
আচ্ছা, এই হচ্ছে আমাদের বেসিক 3টা ইনস্ট্রাকশন। এখন আমরা নেক্সট ইনস্ট্রাকশনে যাই। ওকে, তাহমিদ হোসেন। তাহমিদ হোসেন, ওকে। Yes, sir. তাহমিদ, আচ্ছা Yes, আপনি sir. একটু পড়েন প্লিজ, রিড দ্য স্লাইড। Do not make mistakes in spelling and grammar. Up to 15% marks might be deducted if you make spelling or grammatical mistakes. থ্যাংক ইউ। আপনারা এখন যে লেভেলে আছেন এই লেভেলে স্পেলিং মিস্টেক্স, গ্রামাটিক্যাল মিস্টেক্স, প্রাইমারি যে মিস্টেক্স গুলো যেগুলো সিলি নর্মাল বেসিক লেভেল মিস্টেক্স, এই মিস্টেক্স গুলো আপনারা করতে পারবেন না। কারণ যদি এটা লাইভ এক্সাম হয় সেক্ষেত্রে অনেক সময় আমরা এটা কনসিডার করি, ছোটখাটো ভুল হয়তো আমরা ইগনোর করি। কিন্তু যেহেতু এটা অ্যাসাইনমেন্ট, আপনারা যেহেতু 2 সপ্তাহ সময় পাচ্ছেন, সামনে 14 দিন আপনাদের হাতে আছে, সেই জন্য আপনাদের কিন্তু স্পেলিং এন্ড গ্রামার এই দুটো খুব স্ট্রিক্টলি দেখা হবে। যেহেতু এটা আপনাদের লং টাইম দেয়া হচ্ছে, অ্যাসাইনমেন্টটা ঠান্ডা মাথায় ছোটখাটো ভুল যেন না হয়, সিলি মিস্টেক্স গুলো করবেন না। স্পেলিং, গ্রামার এগুলো খুব ঠান্ডা মাথায় চেক করবেন। স্পেলিং এন্ড গ্রামারের জন্য রিজার্ভ আছে হচ্ছে 15% মার্কস। 5 × 15%, এটা হচ্ছে 0.75, অলমোস্ট 1। 0.75 মার্কস হচ্ছে আপনার শুধুমাত্র স্পেলিং এন্ড গ্রামার কারেকশন জন্য, মানে আপনাকে একটু সাবধান হতে হবে। সিলি স্পেলিং মিস্টেক, সিলি গ্রামাটিক্যাল মিস্টেকস গুলো করা যাবে না। এটা কিন্তু অ্যাসাইনমেন্ট, সেজন্য একটু সাবধানে চেক করতে হবে, খুব ভালো করে রিভাইজ করবেন। 15% মার্কস ইজ অ্যালোটেড ফর স্পেলিং এন্ড গ্রামার। তাহলে 5 মার্কসের জন্য 15% হচ্ছে 0.75। 30 মার্কসের জন্য 4.5, মানে আপনার 4.5 মার্কস। আপনার মিড টার্ম অ্যাসাইনমেন্টের 4.5 মার্কস হচ্ছে শুধুমাত্র স্পেলিং এন্ড গ্রামারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তাহমিদ। স্পেলিং এন্ড গ্রামার খুব সাবধান হতে হবে, কিন্তু খুব ঠান্ডা মাথায় চেক করে দিবেন। সিলি মিস্টেক, বড় ধরনের ভুল মানে যেন না হয়। নেক্সট, ওকে। সেবা, সেবা আছেন? ওকে। মামুন, মামুন আপনার কি মাইক্রোফোন ঠিক জি আছে? স্যার, জি আচ্ছা, এই স্লাইডটা খুব ভালো করে শুনান সবাইকে। mention the names of all websites and books from which you will collect information. If you write answers without references or source name, 50% marks will be deducted. খুব সাবধান, এটা হচ্ছে সবচেয়ে সিরিয়াস পয়েন্ট আমাদের একাডেমিক্সে। যদি আপনি সোর্স উল্লেখ না করে যদি কোনো ইনফরমেশন দেন, তাহলে এটাকে আমরা বলি প্লেজারিজম, একাডেমিক চুরি। এটা অনেক সিরিয়াস একটা অপরাধ। যদি কোনো স্টুডেন্ট বাইরের কোনো দেশগুলোতে যদি কেউ অভিযোগে অভিযুক্ত হয় যে সে সোর্স উল্লেখ না করে প্লেজারাইজ করছে, তাহলে এটা কিন্তু তার, সে এক্সপেলড হয়ে যায়, তার তার পিএইচডি থিসিসও বাতিল হয়ে যায়। এমন অনেক আছে যে পিএইচডি থিসিস বাতিল হয়ে গেছে। এটা খুবই সিরিয়াস ব্যাপার। প্লেজারিজম মানে হচ্ছে অন্যের তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া, জোচ্চুরি বলে এটাকে, একাডেমিক জোচ্চুরি, চুরি। এটা করা যাবে না, খুবই সাবধান। নর্মাল যখন এক্সাম হয়, লাইভ এক্সাম গুলোতে আমরা এই জিনিস অনেক একটু ফ্লেক্সিবিলি দেখি, কিন্তু যখনই এটা অ্যাসাইনমেন্ট অথবা টার্ম পেপার সাবমিশন, যখনই এটা মানে পেপার সাবমিশন হয়, তখন এই জিনিসগুলো খুব আমরা স্ট্রিক্টলি দেখি। দেখেন কি লেখা ইনস্ট্রাকশনে, মেনশন দ্য নেমস অফ অল ওয়েবসাইটস এন্ড বুকস ফ্রম হুইচ ইউ উইল কালেক্ট ইনফরমেশন। সকল, যত ওয়েবসাইট থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করবেন, যত বই থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করবেন, সবগুলোর নাম দিতে হবে।
কিভাবে দিতে হবে এটা আমরা পরে বলছি। সেকেন্ড পার্টটা দেখেন, এটা সিরিয়াস। অন্যান্য সময় আপনি যদি প্লেজারিজমে ঢুকে যান তাহলে কিন্তু আপনার পেপার বাতিল হয়ে যাবে, কিন্তু আপনাদের এটাতে পেপার বাতিল হবে না। কিন্তু ইফ ইউ রাইট অ্যান্সার্স উইদাউট রেফারেন্স ছাড়া যদি নিজের মন মতো লিখেন তাহলে সেক্ষেত্রে 50% মার্কস উইল বি ডিডাক্টেড। এটা খুবই সিরিয়াস, মানে আপনি রেফারেন্স ছাড়া কোনো কিছুই লিখতে পারবেন না। এখন এই 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 ব্যাপারটাতে আমরা বারবার পরে আরো আসবো, আরো ক্লিয়ার হবে আপনাদের এই আইডিয়াটা। নেক্সট স্লাইডটা দেখেন, এটা হচ্ছে একটা এক্সাম্পল। স্যার দেখেন, একটা কথা বলার ছিল। আগে আমি এই স্লাইডটা শেষ করি তারপরে বলেন। হ্যাঁ, ওকে স্যার। দেখেন এই স্লাইডে লেখা আছে অ্যাগামেমনন সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। দেখেন অ্যাগামেমনন সম্পর্কে দেখেন কিছু ইনফরমেশন আছে। প্রথম দুইটা সেন্টেন্স দেখছেন, প্রথম দুইটা সেন্টেন্স হচ্ছে wikipedia.com থেকে প্যারাফ্রেজ করা, মানে হুবহু নেয়া না, একটু চেঞ্জ করে নেয়া আর কি wikipedia.com থেকে। সেই জন্য প্রথম দুই লাইনের পর ব্র্যাকেটে লেখা হচ্ছে wikipedia.com, মানে হচ্ছে এটা আমরা ওই ওয়েবসাইট থেকে নিয়েছি। নেক্সট সেন্টেন্স দেখেন, অ্যাগামেমনন বিগিনস উইথ হোয়াট, এটা হচ্ছে আমরা পাচ্ছি sparknotes.com থেকে। পরের যে লাইনটা এটা হচ্ছে sparknotes.com থেকে হুবহু তুলে দেয়া, যেহেতু হুবহু তুলে দিয়েছি এই জন্য আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি sparknotes.com। তারপরের লাইনটা আমরা নিচ্ছি britannica.com ওয়েবসাইট থেকে, britannica.com থেকে নিচ্ছি। তারপরের লাইনটা আমরা নিচ্ছি হচ্ছে ancient.eu, একটা ভালো ওয়েবসাইট, এখান থেকে আমরা নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়েবসাইট থেকে যে কালেক্ট করা তার প্রমাণ কিন্তু এখানে আছে। প্রথম দুই লাইন উইকিপিডিয়া, তারপরে স্পার্ক নোটস, তারপরে britannica.com, দেন ancient.eu। এরপরে আরো কিছু সেন্টেন্স আছে, lectures.com আরেকটা ওয়েবসাইট। তারপরে দেখেন যে লাইনটা দেয়া আছে সেটা হচ্ছে greekmythology.com থেকে নেয়া, মানে এই প্যারাগ্রাফের প্রথম 7-8টা লাইন কি কি ওয়েবসাইট থেকে নেয়া সবকিছু রেফারেন্স দেয়া আছে ব্র্যাকেটে, wikipedia.com, sparknotes.com, britannica.com, ancient.eu, lectures, greek mythology। এখন যেহেতু আপনারা বেশিরভাগই বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করবেন, খুব সাবধান থাকবেন যাতে এই ওয়েবসাইটের নামগুলো ঠিকভাবে লেখা থাকে। এখন শুধুমাত্র আপনি ওয়েবসাইটের ইনফরমেশন দিয়ে কপি পেস্ট করে ভরে দিলেন তাহলে তো হবে না, তারপরে আপনাকে নিজের কিছু কথা লিখতে হবে। এখানে দেখেন আমাদের 6টা ওয়েবসাইটের থেকে প্রচুর ইনফরমেশন কালেক্ট করার পরে দেখেন ব্লু কালারের যে সেন্টেন্স গুলো এগুলো হচ্ছে সিনথেসিস। এই বিভিন্ন ওয়েবসাইট থেকে নিলাম তাই সবকিছু না, তারপরে আমি নিজের কিছু তথ্য দিচ্ছি। কি লেখা আছে ব্লু কালারে, এটা হচ্ছে নিজের অরিজিনাল অপিনিয়ন। এগুলো হচ্ছে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা। আর শেষের পার্টটা হচ্ছে পার্সোনাল অ্যানালিসিস, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের এই পার্টটা হচ্ছে 50% আর এই পার্টটা হতে হবে 50%। কিন্তু এইখানে এই স্লাইডে দেখেন এটা কিন্তু মোটেও 50-50 হচ্ছে না, মানে আপনি যখনই ওয়েবসাইট থেকে বা বই থেকে কোনো কিছু নেবেন রেশিওটা সমান সমান হতে হবে। আপনার কালেক্টেড ইনফরমেশন হতে হবে হাফ, বাকিটা হতে হবে হচ্ছে হাফ। একটা ব্যালেন্স মেইনটেইন করতে হবে আপনাদেরকে। ইউ শুড মেইনটেইন আ ব্যালেন্স। বিভিন্ন যত ওয়েবসাইট যত বই থেকে আপনি কপি পেস্ট করেন কোনো সমস্যা নাই, কপি পেস্ট করার পর ওটাকে প্যারাফ্রেজ করতে হবে, ওটাকে সুন্দর করে গোছাতে হবে, গুছিয়ে তারপরে যতটুকু ইনফরমেশন আপনি কপি পেস্ট করবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে মিনিমাম ঠিক ততটুকু আপনাকে নিজেরটা দিতে হবে। এখানে যেমন ব্যালেন্স ঠিক নাই, এখানে দেখেন সে 10 লাইন বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়ার পর মাত্র 3 লাইন সে নিজে লিখছে, 3 লাইনও না, এটা 2.5 লাইনের। ইন দ্যাট কেস এটা কিন্তু ব্যালেন্স ঠিক নাই। মানে আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে নেবেন ঠিক আছে, খুব সাবধানে তাদের নামটা ঠিক মতো লিখবেন। এখানে যেমন লেখা আছে wikipedia.com, sparknotes.com, britannica, ancient.eu, lectures, greek mythology, এইভাবে সুন্দর করে লিখবেন। যতটুকু আপনি নেট থেকে কালেক্ট করবেন, যতটুকু ইনফরমেশন নেবেন ঠিক ততটুকুর অ্যানালিসিস, পার্সোনাল অ্যানালিসিস আপনার আসতে হবে। এখানে যেমন ব্যালেন্স ঠিক নাই কিন্তু আরো লিখতে হবে। আপনার
ইনফরমেশন আপনি কালেক্ট করবেন, অবশ্যই সোর্স উল্লেখ করবেন, কোন সোর্স থেকে নিলেন। তারপর আপনাকে অ্যানালিসিস করতে হবে, পার্সোনাল অ্যানালিসিসটা 50-50%। সেই জন্য এখানে বলা আছে যদি আপনি ইনফরমেশন কোন রকম রেফারেন্স ছাড়া ইউজ করেন সেক্ষেত্রে 50% মার্কস ডিডাক্টেড হয়ে যাবে। এখন আমাদের এই কোর্সের জন্য অবশ্যই আপনাকে রেফারেন্স ইউজ করতে হবে, কারণ আপনি ইলিয়াড নিয়ে লিখছেন, ইলিয়াড নিশ্চয়ই আপনার ব্রেন থেকে আসে নাই, আপনি নিশ্চয়ই কল্পনা করেন নাই। যেসব যেসব জায়গা থেকে আপনি ইনফরমেশন নিলেন, যদি আপনি বই থেকেও নেন সেক্ষেত্রে আপনাকে বইয়ের নাম, রাইটারের নামটা লেখা জরুরি। যেমন আমরা কার বই থেকে ফলো করলাম, ইভিরিউ, ইভিরিউ এর বইটা আমরা ফলো করেছি, তাহলে তার নামটা আমরা বেশ ভালো করে যেখানেই যাব সেখানেই আমরা বলবো যে অ্যাকর্ডিং টু ইভিরিউ, মানে আমাদের হোমওয়ার্ক সম্পর্কে যত আইডিয়াটা ম্যাক্সিমামই ফ্রম ইভিরিউ। এবার বলেন আপনাদের কার জন্য কোয়েশ্চেন ছিল? না স্যার, ওটা কোয়েশ্চেনই ছিল যে নিজে থেকে যদি লিখি তাহলে কি স্যার সেটা নিজে নিজে থেকে তো মার্ক? অবশ্যই লিখতে হবে, হ্যাঁ স্যার, এটা সেটা হচ্ছে তো। তখন আর রেফারেন্স দেওয়ার দরকার নেই। আচ্ছা স্যার, সেটা কিন্তু জানি। তার আগে অবশ্যই নিজের অপিনিয়ন দেওয়ার আগে অবশ্যই আপনাকে ইনফরমেশন প্রেজেন্ট করতে হবে। মানে স্যার আপনি যদি 200 মিস ওয়ার্ড, হয়ে যায়, মানে স্যার আমি একটা জিনিস ধরেন স্যার ওয়েবসাইট থেকে নেওয়ার পরে সেখানে হ্যাঁ আমার একটা ওপিনিয়ন চলে আসলো, তখন আমি সেখানে কিভাবে সাজিয়ে লিখবো স্যার? আচ্ছা একই সেন্টেন্সে আপনি ওয়েবসাইটের ইনফরমেশন প্লাস আপনার নিজের কথা, তাই না? তাই জি তো স্যার। বলছেন, জি স্যার। তখনও আপনি ওয়েবসাইটের নাম দিতে হবে, কারণ আপনার যে অ্যানালিসিস সেটা ইন্সপায়ার্ড বাই দ্যাট ওয়েবসাইটস ইনফরমেশন। এটাকে আমরা বলি হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং যখন আপনি নিজের মতো লিখেন ওটাকে বলে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং করলেও যেমন এই যে এখানে প্রথম 2 লাইন এটা কিন্তু হুবহু না, উইকিপিডিয়া থেকে নেয়া, তারপরেও লেখা আছে wikipedia.com। আরো যে অরিজিনালি টোটালি যদি আপনার ওন অ্যানালিসিস হয় সেই ক্ষেত্রে আর কোনো রেফারেন্স দেওয়ার দরকার নাই, বাট একটা ব্যালেন্স থাকতে হবে, আপনাকে সোর্স গুলো উল্লেখ করতে হবে। আপনি যে যত খুশি কপি করতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু জি আপনাকে স্যার। সোর্স উল্লেখ করতে হবে প্লাস নিজের অ্যানালিসিস দিতে হবে, একটা ব্যালেন্স থাকতে হবে। আচ্ছা আপনি স্যার। পুরাটাই সব এই যে এখানে দেখেন আমি যদি ব্লু অংশটা বাদ দেই, এই পুরোটাই কিন্তু শুধু সব জায়গা থেকে কালেক্ট করা, দেখতে অনেক মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু অনলি 50% ইনকমপ্লিট। তারপরে শুধুমাত্র এইটুকু পার্সোনালি লেখা, ইটস নট এনাফ, আরো মিনিমাম 3 গুণ আসতে হবে। কিন্তু তাই যদি করা হয় তাহলে কিন্তু এটার সাইজ কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু মোর দেন 200 ওয়ার্ডস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের যখনই নেট থেকে কোনো কিছু কালেক্ট করবেন, ইনফরমেশন বই থেকে কালেক্ট করবেন, সাবধান থাকবেন যেন কোনোভাবেই 100 ওয়ার্ডস ক্রস না করে, কারণ 100 ওয়ার্ড ইনফরমেশন কালেক্ট করার পরে আপনাকে নিজের 100 ওয়ার্ডস লিখতে হবে পার্সোনাল অ্যানালিসিস। আমরা চেষ্টা করবো যতটুকু পারা যায়, হয়তো সবসময় 100 ওয়ার্ড সম্ভব না, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট। তাহলে এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন, ভেরি সিরিয়াস ইনস্ট্রাকশন। এটাতে 50% মার্কস কন্টেইন করছে, মানে আপনি যত লিখবেন আপনার অ্যান্সারটা যতই ইউনিক হোক না কেন এর মধ্যে কিন্তু 50% ইনফরমেশন এমনিতেই চলে আসে জেনারেলি। একটু আমরা পরবর্তীতে কোয়েশ্চেন গুলো যখন দেখবো ওইখানে আমরা পাবো হচ্ছে কিছু অন্য একটু ব্যতিক্রম আছে। আপাতত এই ইনস্ট্রাকশনটা আমরা ফলো করি। নাম্বার ই, we must mention the names of all websites and books from which you will collect information. আপনি যেখান থেকে ইনফরমেশন নেবেন সোর্সটা উল্লেখ করতে হবে, যেখান থেকেই নেবেন ওয়েবসাইটের নাম, যেখান থেকে নেবেন বইয়ের নাম, রাইটারের নাম যদি পারেন রাইটারের নামও লিখে দিবেন। ওয়েবসাইটে সবসময় অবশ্য রাইটারের নাম পাওয়া যায় না, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট যতটুকু পারা যায়। যেহেতু এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, এটা এটা সাবধান থাকবেন। অ্যাসাইনমেন্টে কিন্তু আপনি খুব যেখান থেকে ইনফরমেশন নিচ্ছেন অন্যের ইনফরমেশন নিজের নামে চালায় দিলেই কিন্তু বিপদ, ঠিক আছে? আর হচ্ছে কপি যখন করবেন হুবহু কপি না করে অবশ্যই একটু গ্রামাটিক্যাল চেঞ্জ করে সিনোনিমস প্যারাফ্রেজ করে নিজের মতো করে লিখবেন। হুবহু কোনো ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করা ঠিক না। ওকে, এখন আমরা চলে আসি আরেকটা সিরিয়াস ব্যাপারে। আনিকা আরফিন জাহান আছেন? জি স্যার, আছি। পড়েন।
You must focus on the main points and issue of the question. Do not write unnecessary sentence. Up to 15% marks might be deducted if you write unnecessary sentences. আচ্ছা, আপনাকে কোয়েশ্চেনে যা চাওয়া হবে সেন্ট্রাল ফোকাস হবে সেটাই। আপনি অনেক সময় হয়তো একটু মানে রিলেটেড অনেক কিছু লিখতে হয়, তবে যতটুকু সম্ভব কোয়েশ্চেনের টু দ্য পয়েন্ট অ্যান্সার করা জরুরি। ইউ মাস্ট ফোকাস অন দ্য মেইন পয়েন্টস। আমাদেরকে একদম মূল বিষয়টাতে ফোকাস করতে হবে, মেইন পয়েন্টস অ্যান্ড ইস্যুস। আননেসেসারি কোনো কিছু লেখা ঠিক না। ডু নট রাইট আননেসেসারি সেন্টেন্সেস। অপ্রয়োজনীয় কোনো সেন্টেন্স লেখা ঠিক না। আপ টু 15% marks might be deducted if you write unnecessary sentence. Unnecessary sentence যদি আপনি লিখেন 15% মার্কস পর্যন্ত ডিডাক্ট হয়। এটা শুধুমাত্র এই কোর্সের না, এটা যে কোনো কোর্সে। আপনি অনেক সময় দেখা যায় যে 150 ওয়ার্ড লিখতে হবে, আপনি খুব কষ্ট করে 100 ওয়ার্ড লিখছেন আর 50 ওয়ার্ড পাচ্ছেন না, তখন আপনি আননেসেসারি কিছু লিখে ভলিউম বাড়ায় দিলেন, তখন কি হবে? দেখেন নেক্সট স্লাইডটা দেখেন। একটু আগে আমরা যে স্লাইডটা দেখলাম অ্যাগামেমননের, এই স্লাইডটা দেখেন। এখানে কিছু কিছু সেন্টেন্স দেখেন কেটে দেয়া আছে। যেমন এই wikipedia.com এর পর স্পার্ক নোটস থেকে যে অংশটা নেয়া, এই অংশটা কেটে দেয়া। কেন? কারণ ওইটুকু টু দ্য পয়েন্ট না, আননেসেসারি সেন্টেন্স। যদিও sparknotes.com থেকে এই সেন্টেন্সটা নেয়া, এটা যাচ্ছে না। এরপর নিচের দিকে দেখেন বেশ বড় একটা অংশ কাটা। লিটচার.com থেকে যে ইনফরমেশনটা নেয়া, এটা পুরোটাই কাটা, আননেসেসারি। তাহলে ওই পার্ট আর এই পার্ট যদি একসাথে করি, এখানে দেখেন 1/3, এই পুরো অ্যান্সারের 3 ভাগে 1 ভাগই হচ্ছে আননেসেসারি, কোনো দরকার নেই, কেটে দেয়া। খুব সাবধান থাকবেন যে শুধুমাত্র ভলিউম ওজন বাড়ানোর জন্য আননেসেসারি জিনিসপত্র লিখবেন না, তাতে কিন্তু মার্কস কমে যায়। এটা সকল পরীক্ষার ক্ষেত্রে, সকল কোর্সের জন্য, যে কোনো পর্যায়ে যে কোনো কিছুর জন্য প্রযোজ্য। একেবারে আননেসেসারি কোনো কিছু লেখা কোন রকম কারণ ছাড়া, তাহলে কিন্তু মার্কস মাইনাস হবে। যতটুকু সম্ভব টু দা পয়েন্ট। তবে এটা ঠিক মাঝে মাঝে একটু একটু আনরিলেটেড কথা বলতে হয়, তবে কিছু না কিছু সংযোগ রাখতে হবে। টোটালি আননেসেসারি যদি কোনো কিছু লিখেন, সেক্ষেত্রে মার্কস মাইনাস হওয়ার পসিবিলিটি আছে আপ টু 15%। আচ্ছা, এখন আমরা হিসাব করি, ডিডাকশন হিসাব করি। আচ্ছা, একদম টু দ্য পয়েন্ট অ্যান্সারে 15 মার্কস, রেফারেন্সিং এ 50 মার্কস, তাহলে কত হলো? 65। আর গ্রামার এন্ড স্পেলিং 15 মার্কস, তাহলে 15%, 50%, 15%, কত হলো? 80%। 80% মার্কস হচ্ছে আপনার এইসব জায়গায় আপনি যাই অ্যান্সার করেন না কেন। স্পেলিং এন্ড গ্রামারে 15%, রেফারেন্সিং এ 50%, আর হচ্ছে এই যে টু দ্য পয়েন্ট অ্যান্সার 15%। তাহলে টোটাল 80, 80% গেল। বাকি যে 20%, এই 20% কিন্তু টোটালি আপনার স্কিল, আপনার নিজের উপরে, টোটালি আপনার উপরে। তাহলে আমি আবার রিপিট করছি সিরিয়াস অপশন গুলো। আপনি সিরিয়াস স্পেলিং গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না, ভুল করা যাবে না। এই লেভেলে এসে স্পেলিং গ্রামার মিস্টেক করা যাবে না, যতটুকু সম্ভব। মানে একটু একটু সিনসিয়ারলি করবেন, যেহেতু হাতে 2 সপ্তাহ সময় আছে, মাথা ঠান্ডা রেখে। স্পেলিং গ্রামারে 15% মার্কস, মানে 0.75 করে, 0.75 করে যদি করেন, তাহলে 30 মার্কস হচ্ছে 4.5, মানে 30 মার্কের মধ্যে 4.5 মার্ক হচ্ছে স্পেলিং এন্ড গ্রামার, 15 হচ্ছে রেফারেন্সিং এ। কারণ ক্লাসিক্স ইন ট্রান্সলেশন এই কোর্সটাতে আপনি নিজের নিজের অন্তত আপনার 50% বিভিন্ন রেফারেন্স থেকে ইনফরমেশন নিয়ে আসতে হবে। তাহলে 30 এর 50% হচ্ছে 15, আর ওইদিকে 4.5, 19। বাকি রইল টু দ্য পয়েন্ট অ্যান্সার। টু দ্য পয়েন্ট অ্যান্সার হচ্ছে 15%, 4.5, 4.5, 4.5, 9, 15, 24, 24। আপনাদের 30 মার্কসের মধ্যে 24 হচ্ছে এই ডিভাইড। এবার instruction how to submit answers.
ইউ মে সাবমিট ইউর অ্যান্সার ইন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস। আপনি আপনার অ্যান্সার মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে গুগল ক্লাসরুমে অ্যাটাচ করে দিতে পারেন, তারপর আপনি হ্যান্ড ইন করে দেবেন। মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা টাইপ করে দিতে পারেন, ভেরি গুড। এরপর আপনি চাইলে আপনার যদি মনে হয় এই অ্যান্সারটা আমি হাতে মানে অ্যান্সারে লেখা চাইতে আমি যদি পাওয়ার পয়েন্ট বা গুগল স্লাইডসে করি তাহলে বেটার হয়। ঠিক আছে, আপনি করেন। আপনি চাইলে আপনি পেইন্ট সফটওয়্যার ইউজ করে আপনি স্লাইড বানাতে পারেন। আপনি যদি চান আপনি ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। ফোনে এখন অনেক ইজি সফটওয়্যার পাওয়া যায়, অ্যান্ড্রয়েড সফটওয়্যার আছে, আইফোনেও বিভিন্ন অনেক সফটওয়্যার আছে, আপনি ইউজ করতে পারেন। আপনাকে স্লাইড, আপনি যদি মনে হয় যে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি নর্মালি না লিখে স্লাইড করে প্রেজেন্ট করব, ভেরি গুড, খুব খুব ভালো। আপনি যদি চান, আমার কাছে ল্যাপটপ অত ভালো নয়, ফোনেও আমি টাইপ করতে পারি, আমি হাতে লিখবো। হাতে যদি লিখেন সেক্ষেত্রে ভেরি ওয়েলকাম, কোনো সমস্যা নেই। হ্যান্ড রিটেন যদি হয় তাহলে আপনাকে স্ক্যান করতে হবে বা ফটো তুলতে হবে। ফটো তোলার পর, ছবি তোলার পর আপনি যেটা করবেন, পিডিএফ করে ফেলতে পারেন। জেপিজি ফাইল আকারেও আমাকে গুগল ক্লাসরুমে অ্যাটাচ করে দিতে পারেন। আপনি চাইলে পিডিএফ করেও দিতে পারেন। ক্যাম স্ক্যানার নামে সুন্দর একটা সফটওয়্যার আছে, ভেরি চিপ, মানে গুগল প্লে স্টোরে পাবেন। ক্যাম স্ক্যানার দিয়ে খুব সহজেই আপনারা পিডিএফ ফাইল করে ফেলতে পারবেন। হাতে লিখে ছবি তুলে ইজিলি পিডিএফ করে ফেলতে পারবেন। এবং খেয়াল রাখবেন যাতে সিকোয়েন্স ঠিক থাকে। পেজ নাম্বার দিলে ভালো হয়। এখন পেজ নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটা বুদ্ধি আপনাদেরকে দেই, আপনারা চাইলে এটা করতে পারেন। পেজ নাম্বারটা লিখবেন হচ্ছে আপনার কোয়েশ্চেন নাম্বার ডট পেজ নাম্বার। যেমন আপনার 1 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার করছেন, 1 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে আপনার তিন পেজ হয়ে গেছে, তাহলে আপনি পেজ নাম্বার লিখবেন হচ্ছে 1.1, 1.2, 1.3। আমার সামনে যদি 1.3 চলে আসে তাহলে আমি এটা ধরবো এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেনের 3 নাম্বার পেজ। আর আপনি যদি লিখেন কোন একটা পেজ, আমি দেখি লেখা হচ্ছে 3.5, 3.5 মানে হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেনের 5 নাম্বার পেজ। যদিও আমাদের এই অ্যাসাইনমেন্টে কোনো কোয়েশ্চেনের অ্যান্সারই 5 পেজ হবে না। আপনাদের 5 মার্কসের অ্যাসাইনমেন্টের জন্য মিনিমাম 2 পেজ টু ম্যাক্সিমাম 4 পেজ, তার বেশি আর লাগার কথা না। ম্যাক্সিমাম 4 পেজ, তার বেশি লাগার কথা না। হ্যান্ড রাইটিং যত বড়ই হোক না, আপনি এই টেকনিক ফলো করতে পারেন যে প্রতিটা কোয়েশ্চেনের জন্য পেজ নাম্বার কাস্টমাইজ। 1 নাম্বার কোয়েশ্চেনের জন্য আপনি যদি 2টা পেজ রাখেন তাহলে প্রথম পেজ 1.1, পরের পেজ 1.2। 2 নাম্বার অ্যান্সারের জন্য যদি 3টা পেজ লাগে তাহলে পেজ নাম্বার হবে 2.1, 2.2, 2.3। তাহলে আপনার জন্য গোছানো সুবিধা হবে, আমার জন্য দেখাও সুবিধা হবে। যখন হাতে লিখবেন তখন সিকোয়েন্সটা খেয়াল রাখবেন অবশ্যই। আর আপনি যদি নর্মালি পেজ নাম্বার লিখেন 1, 2, 3, 4 এম করতে করতে, ধরেন আমাদের তো টোটাল 6টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, ম্যাক্সিমাম 24 পেজ, এর বেশি লাগার কথা না। 24 পেজেস। এখন 24 পেজেস যদি আপনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে যদি দেন, তারপর এলোমেলো হয়ে গেলে খুবই সমস্যা হয়। তার চেয়ে ভালো হয় আপনি প্রতিটা কোয়েশ্চেনের জন্য পেজ নাম্বার লিখবেন হচ্ছে ওই কোয়েশ্চেন নাম্বার পয়েন্ট পেজ নাম্বার 1.1, 1.2, 2.1, 2.2, 2.3, 3.1, 3.2, 3.3। এইভাবে যদি করেন তাহলে আপনার ছবি তুলে গোছাতেও সুবিধা হবে, প্লাস আপনি পিডিএফ করার সময় ইজিলি করতে পারবেন। হাতে লিখেন যদি, তাহলে ওটাকে ছবি তুলতে হবে অথবা স্ক্যান করতে পারেন, তারপরে ইমেজ আকারেও আমাকে গুগল ক্লাসরুমে সেন্ড করতে পারেন, বাট পিডিএফ করেও করতে পারেন। ফাইনালি ফুল পিডিএফ ফাইল আপনি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করার পর আপনি যদি চান আমাকে পিডিএফ করেও দিয়ে দিতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড থেকে খুব ইজিলি পিডিএফ ফাইল কি করা যায়। আপনি চাইলে গুগল ডক ও ইউজ করতে পারেন। গুগল ডকস খুবই ভালো একটা, খুবই ইজি হ্যান্ডি একটা সফটওয়্যার, এবং এটা থেকেও আপনি খুব সহজেই পিডিএফও ডাউনলোড করে ফেলতে পারবেন। আপনার ফোন থেকে আপনি গুগল ডক ওপেন করে ওইখানে টাইপ করতে পারবেন।
ফোন থেকেই আপনার গুগল ড্রাইভের মাধ্যমে আপনি গুগল স্লাইডস, যেটা পাওয়ার পয়েন্টের জন্য, ওটা ইউজ করতে পারবেন। পাওয়ার পয়েন্টে আপনি পিডিএফ এও আমাকে সাবমিট করতে পারেন, আপনি চাইলে আমাকে পিডিএফ এও ওই পাওয়ার পয়েন্টের যে ফাইল সেটাতেও আমাকে সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে আমি আপনাদের জন্য বেশ অনেকগুলো অপশন রাখছি, যেটা আপনার জন্য সুবিধা হয়। বাট শুধু শর্ত একটাই, আপনাকে গুগল ক্লাসরুমে ওই স্পেসিফিক জায়গায় অ্যাটাচমেন্ট দিতে হবে। আমরা যখন এক্সামে সবগুলো পাঠাবো তখন যেন সব আমরা গুগল ক্লাসরুমে পাই। গুগল ক্লাসরুম ছাড়া আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। এবার আমাদের নিষেধ আছে, আমরা আমাদের পার্সোনাল ওয়েব ইমেইল বা অফিসিয়াল ইমেইলে দিলে হবে না, এটা আপনাকে দিতে হবে হচ্ছে আমাদের গুগল ক্লাসরুমে। ক্যাম স্ক্যানার যে সফটওয়্যার আছে, শুধু এটাই যে ইউজ করতে হবে তা না, এরকম আরো কিছু সফটওয়্যার আছে, এটা আপনারা একটু ঘাটলেই পাবেন, বেশিক্ষণ লাগবে না। কিভাবে ছবি তুলে ওটাকে পিডিএফ করতে হয়, মোটেও কোনো কঠিন কাজ না, একদম ইজি, ওয়ান টু ব্যাপার। তাহলে আপনি আপনার অ্যান্সার সাবমিশনে আপনি অনেকগুলো ওয়ে আছে, আপনি যে কোনো একটা ফলো করতে পারেন। আপনি ওয়ার্ডে টাইপ করে দিতে পারেন বা গুগল ডকে টাইপ করে দিতে পারেন, আপনি পাওয়ার পয়েন্টে স্লাইড বানিয়ে দিতে পারেন বা গুগল স্লাইডে বানিয়ে দিতে পারেন, আপনি হাতে লিখে ছবি তুলে আমাকে ছবি পাঠাতে পারেন অথবা পিডিএফ করেও পাঠাতে পারেন, অথবা আপনি টাইপ করার পর ফুল পিডিএফ করে আমাকে পাঠিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। বাট শর্ত একটাই, ইউ মাস্ট সাবমিট ইট থ্রু গুগল ক্লাসরুম। এই বিষয়ে আপনাদের আরো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন না থাকে তাহলে আমরা কন্টিনিউ করি। নেক্সট স্লাইডে আমরা চলে যাই। থ্যাংক ইউ। বলেন। স্যার আমরা অ্যানসার লেখার আগে কি কোশ্চেনগুলো লিখে নেব? একটা কোয়েশ্চেনের সাইজ আর কতটুকু? একটা কোয়েশ্চেন লিখতে পারবেন না? লিখে দিলে তো ভালো হয়। ওকে স্যার। একটা কোয়েশ্চেন আছে আপনার মাত্র 2 থেকে 3 সেন্টেন্স, লিখে দেন, কোয়েশ্চেনটা লিখে দিলে ভালো। যেহেতু অ্যাসাইনমেন্টের উপরে আপনি কোয়েশ্চেনটা লিখে দেন, ভালো হবে। ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে যাই। টাবিথা আছেন? টাবিথা, প্রিয়াঙ্কা, ফলিয়া আছেন? রাজমিন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। স্লাইডটা একটু পড়বেন কাইন্ডলি, ইনস্ট্রাকশনস এইচ। Instruction bonus 3 marks is allocated for overall writing quality, composition and organization skills. Bonus 2 marks is for punctuality on time submission. Total bonus marks 5. Last date of assignment submission August 25, 2020. থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমাদের 6টা কোশ্চেনের 5 মার্কস, 6 ইন্টু 5 30। বোনাস মার্কস আছে 5, এটা হচ্ছে আপনাদের ডিভাইডেড ইনটু বোনাস 3 ইজ অ্যালোটেড ফর ওভারঅল রাইটিং কোয়ালিটি। আপনাদের অ্যাসাইনমেন্ট কোয়ালিটি, ওভারঅল কোয়ালিটির উপর, আপনার রাইটিং স্কিল, আপনি ল্যাঙ্গুয়েজ কেমন, তারপর আপনার আপনি কি বলে ওটাকে, ওই যে ম্যাচুরিটি, রাইটিং ম্যাচুরিটির উপর বোনাস মার্কস আছে। ট্রানজিশনাল ওয়ার্ডস কেমন ইউজ করছেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বিভিন্ন বিষয়, আর্টিকেল গুলো, মানে এই জিনিসগুলো ওভারঅল আমরা দেখবো যে সব মিলিয়ে আপনার রাইটিং কোয়ালিটি কেমন, প্লাস কম্পোজিশন এন্ড অর্গানাইজেশন স্কিল। আপনি যখন অ্যান্সার লিখবেন, অ্যান্সারটা কি অগোছালো নাকি গোছানো। নর্মালি আপনারা যখন লাইভ এক্সামিনেশন, সরাসরি এক্সামিনেশন দেন, আমরা এই জিনিসগুলো আর কি অতটা খেয়াল করি না, আমরা ইগনোর করি, যে সময় হাতে কম, অনেক সময় এলোমেলো হয়ে যায়। কিন্তু যেহেতু আপনাদের এটা অ্যাসাইনমেন্ট বড় সময় ধরে, সেক্ষেত্রে আপনাদের একটু ঠান্ডা মাথায় গুছিয়ে অ্যান্সার করতে হবে। এলোমেলো অ্যান্সার করলে বোনাস মার্কসটা পাবেন না। সুন্দর করে কম্পোজ করতে হবে, পার্ট বাই পার্ট, স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে, অর্গানাইজেশন, গোছানো অ্যান্সার থাকবে। যদি আপনার রাইটিং কোয়ালিটি ভালো থাকে, ওভারঅল কোয়ালিটি, আপনারা যদি গুছিয়ে অ্যান্সার লিখেন, আপনি ইজিলি বোনাস 3 পেয়ে যাবেন।
আর বোনাস 2 মার্কস হচ্ছে পাংচুয়ালিটি, অন টাইম সাবমিশন। আপনি যথাসময়ে সাবমিট করবেন, আপনি মার্কস পেয়ে যাবেন। এই মার্কসটা আপনারা যারা যারা 25 তারিখের মধ্যে সাবমিট করবেন তারা এই 2 মার্কস পেয়ে যাবেন ইজিলি। চেষ্টা করবেন 25 তারিখের মধ্যে সাবমিট করে দিতে, তাহলে বোনাস 2 মার্কস, তাহলে টোটাল হচ্ছে 5। এখন দেখেন 30 মার্কসের মধ্যে 5ই হচ্ছে বোনাস, এটা কিন্তু কম কথা না, অলমোস্ট 19%, অনেক মার্কস। তাহলে এই বোনাস মার্কস গুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন, সুন্দর করে গুছিয়ে অ্যান্সার লিখবেন, মানে পড়তে যাতে ভালো লাগে, দেখতে যাতে ভালো লাগে আর কি, ওভারঅল দেখতে যেন ভালো লাগে। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা কি, যে আপনার অ্যাসাইনমেন্টটা যদি দেখে ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু এটা মার্কসটা বিভিন্ন, এটা শুধুমাত্র এই কোর্সের না, সব ক্ষেত্রেই আপনি যদি একটু ঠান্ডা মাথায় একটু যত্ন নিয়ে একটু গুছিয়ে সুন্দর করে যদি অ্যাসাইনমেন্টটা করেন, স্টাইলটা দেখতে ভালো লাগছে, তখন কিন্তু মার্কস কোনো কোনো জায়গায় বেশি চলে আসে। দেখবেন হয়তো ভিতরে অনেক ভুল থাকে, একটু সমস্যা থাকে লেখায়, ভেতরে কিছু সমস্যা থাকে, কিন্তু যদি মোটামুটি স্ট্রাকচার ভালো লাগে, পড়তে যদি ভালো লাগে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু ইগনোর করি। অতএব আপনারা চেষ্টা করবেন সুন্দর করে গুছিয়ে লিখতে, কম্পোজিশন অর্গানাইজেশন যেন ভালো হয়, আর অন টাইম সাবমিট করবেন। লাস্ট ডেট অফ অ্যাসাইনমেন্ট সাবমিশন 25শে আগস্ট, আগস্টের 25 তারিখ। আজকে হচ্ছে 12 তারিখ সন্ধ্যা, লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ রাত 12টা, রাত 12টার মানে 11:59:59 যেটা, মানে রাত 12টার 1 মিনিট আগ পর্যন্ত টাইম আছে আপনাদের হাতে। 2 সপ্তাহ সময়, 14 দিন। আপনারা চেষ্টা করবেন ঠান্ডা মাথায় আস্তে 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 করতে, তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওভারঅল ইনস্ট্রাকশন, যেগুলো না হলেই না। আর আপনার নিজস্ব কিছু চিন্তা ভাবনা তো আছে, ওগুলোর জন্য রেখে দিলাম কিছু। এবার আমরা চলে আসি আমাদের সাবজেক্ট মিড টার্ম অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন্স গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আপনারা কিভাবে অ্যান্সার করবেন তার কিছু গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট টিপস, আপনাকে এইটাই ফলো করতে হবে তা না, আপনি ইউ ক্যান ফলো ইউর ওন স্টাইল, আপনার নিজস্ব স্টাইল আপনি ফলো করতেই পারেন। এটা হচ্ছে আমি জাস্ট আমার কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি। মিড টার্ম অ্যাসাইনমেন্ট সামার 2020, নাম্বার 1, analyze the prayers of crisis and thetis and identify the essence of their personalities. How do they possess classic traits? 1 নম্বর কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্যারেক্টার, ক্রাইসিস এন্ড থেটিস, তাদের যে প্রার্থনা, প্রেয়ার নিয়ে এখানে কথা বলা আছে। অবভিয়াসলি ইট ইজ ফ্রম বুক 1, বুক 1 থেকে আমরা পাচ্ছি। বুক 1-এ আমরা পাই অ্যাপোলোস প্রিস্ট ক্রাইসিস অ্যাপোলোর কাছে প্রার্থনা করে, আর থেটিস প্রার্থনা করে জিউসের কাছে। এখন এই দুইজনের যে প্রেয়ার, এই প্রেয়ার যদি আমরা অ্যানালিসিস করি, ভালো করে যদি বুঝি, ক্রাইসিস কিভাবে তার মেয়ের জন্য অ্যাপোলোর কাছে দোয়া করছে, থেটিস কিভাবে তার ছেলের জন্য জিউসের কাছে প্রার্থনা করছে, এই দুইটা প্রার্থনায় টু প্রেয়ার আমরা যদি ভালো করে অ্যানালিসিস করি, তাহলে কিন্তু তাদের পার্সোনালিটি, তাদের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে যায়। মানে এই দুইজনের প্রেয়ার যদি আমরা অ্যানালিসিস করি, উই ক্যান ইজিলি আইডেন্টিফাই দ্য এসেন্স অফ দেয়ার পার্সোনালিটি, তাদের ক্যারেক্টার সম্পর্কে আমরা জানতে পারি। যখনই আমরা ক্যারেক্টার সম্পর্কে জানতে পারি, তখনই তাদের মধ্যে কিছু ক্লাসিক কোয়ালিটিস, ক্লাসিক গুণাবলী, ক্লাসিক ট্রেটস কিন্তু আমরা পাই। এই জিনিসগুলো আমরা ফোকাস করব। পার্সোনালিটি, এসেন্স অফ দেয়ার পার্সোনালিটিস, ক্রাইসিস এন্ড থেটিস তাদের এসেন্স অফ পার্সোনালিটি, আর তাদের চরিত্রের মধ্যে ক্লাসিক ট্রেটস, ক্লাসিসিজম কিভাবে পাই, ক্লাসিক কি ক্যারেক্টারিস্টিক্স আমরা পাই। এখানে আপনাদেরকে অবশ্যই আমাদের ই ভিডিও এর যে ট্রান্সলেশনটা, সেই ট্রান্সলেশন আমরা ফলো করছি। যখনই আপনারা ওই বুক 1-এ প্রেয়ার গুলো যখন প্যারাফ্রেজ করে লিখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ডু নট হুবহু কপি পেস্ট করবেন না, নট এক্সাক্ট কপি পেস্ট
না করে আপনারা নিজের ভাষায় ক্রাইসিসের প্রার্থনা, থেটিসের প্রার্থনা নিজের মতো করে প্যারাফ্রেজ করে তারপরে রেফারেন্স দিবেন হচ্ছে ইভিরিউ। ইভিরিউ হচ্ছে আমাদের ট্রান্সলেটর। এরপর আপনি যদি আরো অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি নেন, আপনি স্পার্ক নোটস থেকে নিতে পারেন, ক্লিপস নোট থেকে নিতে পারেন, রেড সেভার্স থেকে নিতে পারেন, ই নোটস থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ইউ আর ফ্রি টু এক্সপ্লোর ওয়েবসাইট। আপনি যে কোনো ওয়েবসাইট থেকে যখন ক্রাইসিস থেটিস সম্পর্কে ইনফরমেশন নেবেন, প্যারাফ্রেজ করবেন প্লিজ, ডু নট কপি পেস্ট। কপি পেস্ট করবেন না, কপি পেস্ট করলে কিন্তু মার্কস ভালো আসে না। প্যারাফ্রেজ করে ব্র্যাকেটে ওই ওয়েবসাইটের নাম লিখে দিবেন, ক্লিপস নোটস, স্পার্ক নোটস, ই নোটস, গ্রেট সেভার্স, স্মুটস, এনশিয়েন্ট মিথোলজি, গ্রিক মিথোলজি, অনেক ওয়েবসাইট আছে। তাহলে আমাদের নাম্বার 1, এখানে 50-50 ব্যালেন্স মেইনটেইন করতে হবে। অ্যাটলিস্ট 50% আপনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে প্যারাফ্রেজ করে রেফারেন্স সহ লিখবেন, আর বাকি 50% আপনার পার্সোনাল অপিনিয়ন অ্যানালিসিস করবেন। ওয়েবসাইট থেকে একটা সেন্টেন্স নিলেন, তারপর ওই সেন্টেন্স পরে আপনার অ্যানালিসিস কি সেটা লিখতে হবে, ব্যালেন্স থাকতে হবে। নাম্বার 2, what is your personal opinion about Apollo's actions in book 1? তাহলে দেখেন এই 2 নম্বর কিন্তু একটু অন্যরকম, এখানে কিন্তু আপনার পার্সোনাল অপিনিয়নটা বেশি জরুরি। আগেরটা যদি 50-50 হয় ইনফরমেশন অপিনিয়ন, এখানে কিন্তু আপনার ইনফরমেশনের চেয়ে অপিনিয়নটার গুরুত্ব বেশি, প্রায় 80% অলমোস্ট। হোয়াট ইজ ইউর পার্সোনাল অপিনিয়ন অ্যাবাউট অ্যাপোলোজ অ্যাকশন ইন বুক 1? আমরা এই ভিডিও ট্রান্সলেশন থেকে বুক 1-এ অ্যাপোলো কি করলো, অ্যাপোলো যে প্লেগ গড, তার অ্যাকশন গুলো আমরা সেগুলো একটু লিখলেন। 20%, নট মোর দেন 20%। বাকি 80% ভলিউম আপনাকে ফোকাস করতে হবে হচ্ছে আপনার কি মনে হয়, হোয়াট ইজ ইউর পার্সোনাল অপিনিয়ন অ্যাবাউট অ্যাপোলোজ অ্যাকশন। এই যে অ্যাপোলো এই কাজটা করলো, আপনার পার্সোনাল অপিনিয়ন কি, পার্সোনালি আপনি এটাকে কিভাবে দেখছেন। এটা কিন্তু বেসিক্যালি আপনার ক্রিয়েটিভ অ্যান্সার, ক্রিয়েটিভ রাইটিং, মোর ক্রিয়েটিভ দেন নাম্বার 1। নাম্বার 2-তে আপনি কিন্তু আপনার জাজমেন্ট দিচ্ছেন, ইউ আর জাজিং, ক্রিটিসাইজিং অ্যাপোলোজ অ্যাকশন। এক্সপ্লেইন ইফ ইউ ফাইন্ড এনি ইউনিভার্সাল থিম হিয়ার। এখন এই যে অ্যাপোলোর যে কাজটা, এখানে আপনি যদি ক্লাসিক কোনো এলিমেন্ট পান, যেহেতু আমরা ক্লাসিক্স নিয়ে আলোচনা করছি, এখানে ক্লাসিক এলিমেন্ট কি আছে, ইউনিভার্সাল থিম কি আছে, এমন কি পাচ্ছেন যেটা ওই হাজার হাজার বছর আগের যে প্রেজেন্টেশন ওখানেও আজ ছিল, এখনো আমাদের সমাজে আছে। ইউনিভার্সাল কি কিছু আছে কিনা যেটা কালোত্তীর্ণ, মানে অ্যাপোলোর যে কাজটা, অ্যাপোলোর কারণে যে ঘটনাটা ঘটছে, একই রকম ঘটনা কি অতীতেও ঘটেছে, বর্তমানেও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে কিনা, এরকম কিছু ইউনিভার্সাল থিম আমরা অ্যাপোলোর অ্যাকশনের মধ্যে পাই কিনা, এটা আপনারা একটু বের করার চেষ্টা করবেন যে ক্লাসিক কোনো এলিমেন্ট আছে কিনা এখানে। নাম্বার 3, ইলাস্ট্রেট হোমারস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন ইন বুক 6। আমাদের নাম্বার 1, নাম্বার 2 এই দুইটা অ্যান্সারই বুক 1 থেকে, ভালো করে খেয়াল করেন, বুক 1 থেকে। আমরা নাম্বার 3 হচ্ছে বুক 6। বুক 6টা আমরা খুব ভালো করে পড়েছিলাম, হেক্টর এন্ড অ্যান্ড্রোম্যাকি, ওই চ্যাপ্টারটা। ওখান থেকে ইলাস্ট্রেট হোমারস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, হোমার কিভাবে প্রতিটা ক্যারেক্টারকে ফুটিয়ে তুলছে, কিভাবে ক্যারেক্টার গুলো ফুটিয়ে উঠছে, এটা নিয়ে আপনার একটু অপিনিয়ন দিবেন। এক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ হওয়ার এখানে অপশন আছে, বাট নট সো মাচ। এটা এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে 50-50, ওখান থেকে 50 নিতে হবে আর আপনি 50 কিছু নিজের অপিনিয়ন দেবেন। হুজ পার্সোনালিটি ইমপ্রেসেস ইউ মোস্টলি উইথ হিজ ক্লাসিক ফিচার্স। বুক 6 এ যে ক্যারেক্টার গুলো আমরা পাই, কি কি পাই, হেকাবিকে পাই, হেক্টরকে পাই, প্যারিসকে পাই, হেলেনকে পাই, অ্যান্ড্রোম্যাকিকে পাই। এই হচ্ছে 5 মেজর ক্যারেক্টার্স ফ্রম বুক 6। এই 5 জনের ক্যারেক্টার কিভাবে ফুটে উঠছে, হোমার কিভাবে তাদের পার্সোনালিটিকে ফুটিয়ে তুলছেন, এটা আপনাদের আলোচনা করতে হবে। আর এই 5 জনের মধ্যে কাকে আপনি সবচেয়ে অ্যাডমায়ার করেন, এই 5 জনের মধ্যে বুক 6 এ এই 5 জনের মধ্যে হু ইমপ্রেসেস ইউ মোস্ট, তাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন। এক্ষেত্রে কিন্তু পুরাটাই আপনার পার্সোনাল, ঠিক আছে। তাহলে নাম্বার 3 তে আমি পাচ্ছি হচ্ছে 50-50।
নাম্বার 1 ছিল 50-50, নাম্বার 2 তে 20-80, ক্রিয়েটিভিটি বেশি। নাম্বার 3 তে এসে কিন্তু মানে ব্যালেন্স রাখতে হবে, আপনার ইনফরমেশনও কালেক্ট করতে হবে প্লাস আপনার পার্সোনাল অপিনিয়নে দিতে হবে। নাম্বার 4 আমরা কন্টিনিউ করি, পোর্ট্রে দ্য ইমেজ অফ ওয়ার ইন বুক 6। এটা কিন্তু আমরা বেশ মন দিয়ে পড়েছি, কিন্তু আপনারা ওই লেকচারটা ফলো করেন, লেকচার 3 মনে হয়, লেকচার 3 তে দেখবেন দ্য ইমেজ অফ ওয়ার ইন বুক 6 emphasize the perspective of Hecuba, Paris and Andromache. বুক 6 এ যুদ্ধের ছবি কিভাবে ফুটে উঠছে, বুক 6 থেকে আপনারা বিভিন্ন পার্টে খেয়াল করবেন যে বুক 6 যে চ্যাপ্টার 6 এর কোথায় কোথায় যুদ্ধ সম্পর্কে বর্ণনা আছে এবং যুদ্ধের কেমন ছবি আপনারা পাচ্ছেন, যুদ্ধ সম্পর্কে কেমন ধারণা আমরা পাই বুক 6 স্টাডি করে, চ্যাপ্টার 6 স্পেশালি চ্যাপ্টার 6 স্টাডি করে। Emphasize the perspective of Hecuba, Paris and Andromache, especially কুইন হেকুবা, হেক্টরের মা হেকুবা, হেক্টরের ভাই প্যারিস আর হেক্টরের স্ত্রী অ্যান্ড্রোমেকি, হেক্টরস মাদার, হেক্টরস ব্রাদার, হেক্টরস ওয়াইফ, এদের পয়েন্ট অফ ভিউ থেকে, এদের পার্সপেক্টিভ থেকে যুদ্ধের কেমন ছবি আমরা পাচ্ছি, এদের কাছে যুদ্ধের মানে কি, হেকুবার কাছে যুদ্ধের মানে কি, প্যারিসের কাছে যুদ্ধের মানে কি, অ্যান্ড্রোমেকির কাছে যুদ্ধের মানে কি। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন 4 এটা হচ্ছে আমাদের ইমেজ অফ ওয়ার স্পেশালি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ হেকুবা, প্যারিস এন্ড অ্যান্ড্রোমেকি। এক্ষেত্রেও আপনার 50-50, আপনি 50% ইনফরমেশন কালেক্ট করতে হবে বিভিন্ন জায়গা থেকে, আপনি ইভিরিউ থেকে কালেক্ট করতে পারেন, আপনি আরো অনেক ট্রান্সলেশন আছে সেগুলো দেখতে পারেন, আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা নিতে পারেন, যেখান থেকেই নেবেন মাস্ট আপনাকে প্যারাফ্রেজ করবেন, কপি করবেন না, কপি করলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, কপি করবেন না, ওটা একটু নিজের মতো করে প্যারাফ্রেজ করে ব্র্যাকেটে কোন সোর্স থেকে নিলেন ওটা কিন্তু লিখে দিতে হবে। আমি আপনাদেরকে আজকে কিছু গাইড দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটে যখন আপনারা সার্চ করেন অনেক নিম্নমানের ওয়েবসাইট থেকে আপনারা ইনফরমেশন নেন, যেখানে অনেক ভুল ইনফরমেশন থাকে, ভুল ইনফরমেশন আপনারা যাতে না নিতে হয় এই জন্য আপনাদের কিছু গাইড আমি আপনাদেরকে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা মোটামুটি ডিপেন্ডেবল অথেন্টিক সোর্স কিছু মানে কারেক্ট ইনফরমেশন পাবেন, দিয়ে দেবো আজকে। তাহলে এই গেল প্রথম 4টা কোয়েশ্চেন। এরপর আমরা স্লাইড নাম্বার 11 এ আসি। কোয়েশ্চেন নাম্বার 5 দেখা যাচ্ছে? Yes, sir. একটু পড়েন তো টাবিথা প্রথমটা। Explicate the influence book 11 to the entire narrative of Homer's Iliad. What do you personally learn from Nestor in this chapter? ওকে, থ্যাংক ইউ। এক্সপ্লিকেট মানে হচ্ছে এক্সপ্লেইন করা, ব্যাখ্যা করা, লজিক দিয়ে এক্সপ্লেনেশন দিয়ে ওটাকে এক্সপ্যান্ড করা। এক্সপ্লিকেট দ্য ইনফ্লুয়েন্স বুক 11, এক্সপ্লিকেটস দ্য ইনফ্লুয়েন্স অফ, এখানে একটা অফ বাদ পড়ে গেছে, এটা ঠিক করে পরে ঠিক করে দিব। এক্সপ্রেস দ্য ইনফ্লুয়েন্স, এখানে একটা অফ হবে, এই জায়গায় একটা অফ হবে, ইনফ্লুয়েন্স অফ বুক 11 টু দ্য এন্টায়ার ন্যারেটিভ অফ হোমারস ইলিয়াড। এই যে হোমারের যে টোটাল এপিক ইলিয়াড, এই যে ক্লাসিক এপিক, এই এপিকটাতে, এই মহাকাব্যে বুক 11 নম্বর চ্যাপ্টারের গুরুত্ব কি, মানে ওয়াই বুক 11 ইজ ইম্পর্টেন্ট টু টোটাল স্টোরি। এই টোটাল কাহিনী ইলিয়াডের পুরো কাহিনীতে এই 11 নম্বর চ্যাপ্টার বুক 11 এর গুরুত্ব কি। ঠিক আছে, এখানে আপনার ক্রিয়েটিভ হওয়ার চান্স আছে, সেটা 50-50। হোয়াট ডু ইউ পার্সোনালি লার্ন ফ্রম নেস্টার ইন দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারে নেস্টার আসেন, নেস্টার নামে একটা ক্যারেক্টার আমরা এখানে পাই, নেস্টারের গুরুত্ব কি এবং এখান থেকে আপনি কি পার্সোনালি কি শিক্ষা লাভ করেন, এই পার্টে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি বলতে পারি না 50-50 না, এক্ষেত্রে আমার মনে হয় এটা 30-70% পর্যন্ত ক্রিয়েটিভ হওয়ার এখানে চান্স আছে। এখানে আপনি খুব সংক্ষেপে বুক 11 এর যে
কি ইনসিডেন্টস সামারিটা 2-3 লাইনে আপনি হয়তো কালেক্ট করতে পারেন সোর্স থেকে, বিভিন্ন সোর্স থেকে। আর নেস্টের ক্যারেক্টার সম্পর্কে কি জানেন উইকিপিডিয়াতে পাবেন, তারপর ক্লিপস নোটসে পাবেন নেস্টের ক্যারেক্টার সম্পর্কে। প্লাস আমি আজকে আপনাদেরকে যে গাইডটা দিয়ে দেবো সেই গাইডেও আপনি পাবেন। আর আপনি যদি আমাদের লেকচার 4 ফলো করেন সেখানেও নেস্টার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। ওগুলো হচ্ছে ইনফরমেশন গুলো লিখে আপনাকে সোর্স দিতে হবে যে আপনি কোন ওয়েবসাইট থেকে নিলেন। তারপর 30%, এটুকু 30%, বাকি 70% মানে মোস্ট অফ দিস পার্ট ইজ আপনার নিজের অ্যানালিসিস, আপনার নিজের ব্যাখ্যা। কিন্তু মানে পার্সোনালি আপনার কি মত এই 11 নম্বর চ্যাপ্টারের তাৎপর্য কি, বিশেষত্ব কি, হোয়াট ইজ দ্য স্পেশালিটি, কেন 11 নম্বর চ্যাপ্টার ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন ইলিয়াড। আর এখানে যে ক্যারেক্টার আছে নেস্টার, এই নেস্টার থেকে আমরা কি শিক্ষা পাই। 6 কোশ্চেন নাম্বার 6 সেম প্যাটার্নে কোশ্চেন, এখানে ওই অফটা বাদ পড়ে গেছে। এক্সপ্লিকেট দ্য ইনফ্লুয়েন্স অফ বুক 16 টু দ্য এন্টায়ার ন্যারেটিভ অফ হোমারস ইলিয়াড। চ্যাপ্টার 16 কেন গুরুত্বপূর্ণ, ইলিয়াডে 16 নম্বর চ্যাপ্টারটা কেন গুরুত্বপূর্ণ, আর কোনো প্রভাব আছে কিনা, বেশি গুরুত্বপূর্ণ নাকি কম গুরুত্বপূর্ণ, যদি বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে কেন, কম হলে কেন, মানে তাৎপর্যটা কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ বুক 16 ইন ইলিয়াড। এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে পেট্রোক্লাস। হোয়াট ডু ইউ পার্সোনালি লার্ন ফ্রম পেট্রোক্লাস ইন দিস চ্যাপ্টার। শুধুমাত্র এই চ্যাপ্টারে, শুধুমাত্র বুক 16-এ পেট্রোক্লাসের যে কাজকর্ম, পেট্রোক্লাসের যে বিহেভিয়ার, এখান থেকে আমরা কি শিক্ষা পাই। হোয়াট ডু উই পার্সোনালি লার্ন ফ্রম পেট্রোক্লাস ইন দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমরা পেট্রোক্লাসের কাছ থেকে কি শিক্ষা পাচ্ছি। সেম আগেরটা যেমন, এটাও 30% আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করবো, বই থেকে কালেক্ট করব, বাকি 70% হচ্ছে নিজের অ্যানালিসিস, ফোকাসটা থাকবে ওই জায়গায়। আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব যে কেন এই 16 নম্বর চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কাহিনীতে এই চ্যাপ্টারটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আর পেট্রোক্লাস এই ক্যারেক্টারটা থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে। ওভারঅল অ্যান্সার করলে কিন্তু হবে না, এর আগেরটাও কিন্তু শুধুমাত্র ওই চ্যাপ্টার। only book 11 what do we learn from Nestor, only book 16 what do we learn from Patroclus. Number 7, question number 7, question number 7 টা কে পড়বেন, ইভা, ইশাদ জাহান ইভা পড়েন তো। What is your personal opinion regarding Hector's attitude to the death of Patroclus? Justify the classicism in Patroclus's death seen with logic and sympathy. থ্যাংক ইউ। এই যে যখন পেট্রোক্লাস মারা যাচ্ছিল তখন হেক্টরের যে অ্যাটিটিউডটা, হেক্টরস অ্যাটিটিউড, সেই বিষয়ে আপনার মন্তব্য কি, আপনি কি মনে করেন। হোয়াট ইজ ইউর পার্সোনাল অপিনিয়ন রিগার্ডিং হেক্টরস অ্যাটিটিউড টু দ্য ডেথ। এটা কিন্তু পুরোটাই আপনার আপনার নিজের ক্রিয়েটিভ অ্যান্সার, পুরোটাই হচ্ছে আপনার নিজের। বড় জোর আপনি এর আগে একটা সেন্টেন্স লিখতে পারেন, নট মোর দেন ওয়ান সেন্টেন্স, ওটা হচ্ছে আপনি কোথা থেকে নিলেন। এই ভিডিও ট্রান্সলেশনই তো আমরা সাধারণত নিব, ব্র্যাকেটে এই ভিডিও আমরা লিখে দেব, কারণ কি, কারণ এই ভিডিও ট্রান্সলেশনটাই আমরা নিচ্ছি। তারপর আমরা আমাদের নিজের মতামত দিব যে এই যে হেক্টরের ব্যবহার, পেট্রোক্লাস মারা যাচ্ছে তখন যে হেক্টরের ব্যবহারটা, এই ব্যবহার থেকে আমরা কি মনে করছি, মানে আমার মতামত কি, আমি কি ভাবছি, আমরা কি ভাবছি সেটা লিখতে হবে। পার্সোনাল অপিনিয়ন রিগার্ডিং হেক্টরস অ্যাটিটিউড টু দ্য ডেথ অফ পেট্রোক্লাস। এরপরে যে পেট্রোক্লাস মারা যাচ্ছে, এখান থেকে আমরা ক্লাসিক কি নলেজ পাচ্ছি, the classicism in Patroclus's death scene with logic and sympathy. Patroclus is dying. এখন এই জায়গায় কি আমরা কোনো ক্লাসিক এলিমেন্টস পাচ্ছি কিনা, ক্লাসিসিজম পাচ্ছি কিনা, উইথ লজিক এন্ড সিম্প্যাথি।
অবশ্যই এটা মানে আমাদের সিম্প্যাথি ফিল করা উচিত, এবং এখানে কিছু ক্লাসিক এলিমেন্ট আছে। ক্লাসিক মানে হচ্ছে টাইমলেসনেস। 1000 বছর আগেও মানুষে যেটা ভাবতো, এখনো যেটা ভাবে, ভবিষ্যতে যেটা ভাববে, এরকম কিছু টাইমলেস ক্লাসিক কিছু সেন্টিমেন্ট আমরা পেট্রোক্লাসের মৃত্যু থেকে পাই। উইথ লজিক এন্ড সিম্প্যাথি আমরা এটা বের করার চেষ্টা করব। পরের যে কোয়েশ্চেনটা, এটাও কিন্তু সেম প্যাটার্নে, নাম্বার 7 নাম্বার 8 এই দুটো মোটামুটি সেম প্যাটার্নে। হোয়াট ইজ ইউর পার্সোনাল অপিনিয়ন রিগার্ডিং অ্যাকিলিসেস অ্যাটিটিউড টু দ্য ডেথ অফ হেক্টর? একটু আগে ছিল হচ্ছে হেক্টরস অ্যাটিটিউড টু দ্য ডেথ অফ পেট্রোক্লাস, এখন হচ্ছে অ্যাকিলিসেস অ্যাটিটিউড টু দ্য ডেথ অফ হেক্টর। হেক্টর যখন মারা যাচ্ছে তখন অ্যাকিলিসের অ্যাটিটিউড কেমন, এবং সেই সম্পর্কে আপনার পার্সোনাল অপিনিয়ন, আপনার নিজের কি মনে হয়। এটাও ক্রিয়েটিভ অ্যান্সার। আপনি বড় জোর ওয়ান লাইন আপনি বিভিন্ন সোর্স থেকে নিতে হবে, প্লাস নিজের কথা লিখতে হবে। আপনি পার্সোনালি কি মনে করেন, আপনার মন কি বলে, অ্যাকিলিসের আচরণ কি ঠিক আছে নাকি ঠিক নাই। একটু আগে যেটা বললাম, হেক্টরের আচরণ কি ঠিক আছে নাকি ঠিক নাই। জাস্টিফাই দ্য ক্লাসিসিজম ইন হেক্টরস ডেথ সিন উইথ লজিক এন্ড সিম্প্যাথি। সেম, হেক্টর যখন মারা যাচ্ছে, হেক্টরের মৃত্যু থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, হোয়াট ইজ দ্য ক্লাসিসিজম, কি ক্লাসিক নলেজ আমরা পাচ্ছি, উইথ লজিক এন্ড সিম্প্যাথি। তাহলে 7-8 এই দুটোর কিন্তু প্যাটার্ন মোটামুটি এক, এবং এই পুরাটাই অলমোস্ট 90% কিন্তু আপনার পার্সোনাল অপিনিয়ন দিতে হবে, অপিনিয়ন বেসড। এক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি কপি পেস্ট করেন, প্যারাফ্রেজও যদি করেন, তাও কিন্তু আপনি অ্যান্সারটা আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি পার্সোনালি কি মনে করেন সেটা লিখতে হবে। লেটস মুভ অন টু নাম্বার 9। ওকে, ফারিহা মিম আছেন? Yes, sir. 9, নাম্বার 9 একটু পড়েন শুনি। Portray the notion of classicism throughout the conversation between Achilles and Priam in Book 24. Emphasize the perspective of war in Patroclus, Achilles, and Priam. ওকে, নাম্বার 9, এই কোশ্চেনটাতে দুইটা পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে আমরা বের করার চেষ্টা করব ক্লাসিসিজম throughout the conversation between Achilles and Priam in book 24. Achilles আর Priam তাদের মধ্যে যে কনভারসেশন ছিল বুক 24 এ, যেটা আমরা হচ্ছে লেকচার 7 এ আমরা কভার করেছি খুব গুরুত্ব দিয়ে, একদম এক্সপ্লেইন করে, ওটা আপনারা দেখবেন। অ্যাকিলিস আর প্রায়াম এরা যখন কথা বলছে একজন আরেকজনের সাথে, তখন আমরা কিছু ক্লাসিক এলিমেন্ট পাচ্ছি, টাইমলেস কিছু এলিমেন্ট, যেটা এখনো আমাদের ইমোশনাল করে দেয়, আমাদের অনুভূতিকে নাড়া দেয়। এই জিনিসগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব, যে এই যে অ্যাকিলিস আর প্রাইম এদের মধ্যে ক্লাসিক এলিমেন্টস, যে আমরা ওই তিনটা পয়েন্ট আপনারা যদি ফোকাস করেন, যে পিকচার অফ হিউম্যান লাইফ, বেসিক হিউম্যান ইমোশনস, হিউম্যান রিলেশনশিপস, টাইমলেসনেস, এই জিনিসগুলো যদি আমরা কভার করি, তাহলে কিন্তু আমরা ক্লাসিক এলিমেন্টস গুলো পাই। ঠিক আছে, এটা কিন্তু আপনার পার্সোনাল অ্যানালিসিস। প্রথম পার্ট হচ্ছে পুরাটাই পার্সোনাল অ্যানালিসিস, 90%। মানে আপনি কপি পেস্ট করে এটা পাবেন না, এটা আপনাকে নিজে লিখতে হবে, যে এদের কনভারসেশন থেকে আমরা কি ক্লাসিক এলিমেন্টস পাচ্ছি। ক্লাসিক এলিমেন্ট বলতে আমরা এখানে কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি, ইমোশন কি পাচ্ছি, হিউম্যান রিলেশনশিপ, মানুষের যে সম্পর্ক, হিউম্যান রিলেশনশিপ সম্পর্কে আমরা কেমন একটা পিকচার পাচ্ছি। ঠিক আছে, একই সাথে যুদ্ধ, the perspective of war, Patroclus, Achilles and Priam. অ্যাকিলিস, পেট্রোক্লাস, প্রায়াম এদের কাছে আমরা যুদ্ধের কেমন ছবি পাচ্ছি, এটাও কিন্তু আগের কোশ্চেনের অ্যান্সারের সাথে কানেক্টেড। অ্যাকিলিস এন্ড প্রায়াম তাদের মধ্যে যুদ্ধের ছবিটা কেমন, অ্যাকিলিসের ডিয়ারেস্ট ফ্রেন্ড পেট্রোক্লাস, তার কাছে যুদ্ধের মানেটা কি ছিল, যুদ্ধের কেমন ছবি আমরা এই ক্যারেক্টার গুলোর কাছ থেকে পাচ্ছি, এদের কাছে যুদ্ধের মানে কি।
এবং এই যুদ্ধ কিন্তু এই যে আমরা যখন তার আগে অ্যাকিলিস প্রায়ামের কনভারসেশন, এটার মূল বিষয়বস্তু কিন্তু এই যুদ্ধই। এই যে ক্লাসিক এলিমেন্টস আমরা পাচ্ছি, এই সবগুলো ক্লাসিক এলিমেন্টের পিছনে কিন্তু যুদ্ধের হাত আছে। আপনি যখনই বেসিক হিউম্যান ইমোশন নিয়ে কথা বলবেন, তখন হাউ ওয়ার ইজ এফেক্টিং বেসিক হিউম্যান ইমোশন, যুদ্ধ কিভাবে আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করছে, যুদ্ধ কিভাবে মানুষের মানুষের সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করছে, বদলে দিচ্ছে, যুদ্ধের কারণে কিভাবে মানুষের পুরো জীবন পাল্টে যাচ্ছে। দ্য হোল ইমেজ অফ কম্প্রিহেন্সিভ ইমেজ অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনটা বদলে যাচ্ছে যুদ্ধের কারণে। এটা আপনারা ভালো পাবেন হচ্ছে লেকচার 3, লেকচার 5, লেকচার 6, এই জায়গায় আমরা এই ইমেজ অফ ওয়ার নিয়ে আলোচনা করেছি। যখনই আমরা ইমেজ অফ ওয়ার নিয়ে আলোচনা করব, তখন এই যুদ্ধের ছবির মধ্যেই আমরা বেসিক হিউম্যান ইমোশনস, হিউম্যান রিলেশনশিপস, পিকচার অফ হিউম্যান লাইফ সবকিছু চলে আসছে। তাহলে আমরা কিন্তু ক্লাসিসিজমটাকে এস্টাবলিশ করতে পারি। তার মানে পরের পার্টটা লিখলে আগের পার্টের অ্যান্সারটা আরো পারফেক্টলি এস্টাবলিশ হয়। এই জন্য এই দুইটা একসাথে এই কোশ্চেন 9 দেয়া। পরের পার্টটা আপনারা চাইলে আগেও লিখতে পারেন, ইটস আপ টু ইউ, আবার পরেও লিখতে পারেন, দুটোই ঠিক আছে। তবে 9 কোয়েশ্চেন নাম্বার 9 কিন্তু প্রায় 90% হচ্ছে আপনার পার্সোনাল অপিনিয়ন। এক্ষেত্রে আপনি কপি পেস্ট করে কিন্তু পারবেন না। লাস্ট বাট নট দ্য লিস্ট, বেসড অন আওয়ার লাস্ট লেকচার 8, ঈদ ভ্যাকেশনের আগে যে আমাদের লাস্ট লেকচারটা ছিল, খুবই গুরুত্বপূর্ণ লেকচার, লেকচার 8, সেখান থেকে আমাদের লাস্ট কোয়েশ্চেনটা ডিসার্ন, DISCERN, ডিসার্ন। ডিসার্ন শব্দটার মানে হচ্ছে খুঁজে বের করা, আইডেন্টিফাই করা, ফাইন্ড আউট, টু ফাইন্ড আউট। আইডেন্টিফাই অর ডিসার্ন 5 মোস্ট সিগনিফিকেন্ট পয়েন্টস, 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট to establish Homer as the greatest storyteller of Western literature. পশ্চিমা সাহিত্য, ওয়েস্টার্ন লিটারেচারের সবচেয়ে বড় গল্পকার। The greatest storyteller of Western literature বলা হয় হোমার। কেন বলা হয়? 5টা পয়েন্ট বের করা। ঠিক আছে, এই পুরাটাই কিন্তু আপনার বিভিন্ন বই থেকে, ওয়েবসাইট থেকে নিতে হবে। এটা কিন্তু আপনি নিজে স্বপ্নে কিন্তু অ্যান্সার পাবেন না, নিজের মাথা থেকে কিন্তু বের করতে পারবেন না। কেন হোমার একজন গ্রেটেস্ট স্টোরি টেলার, এটা আপনি পুরোটাই এই পুরোটাই হচ্ছে আপনাকে ফলো করতে হবে দ্য ইন্ট্রোডাকশন অফ ইভিডিও, যেটা আমরা পড়েছি ওখান থেকে। এক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি সুযোগ কম, পরেরটাতে ক্রিয়েটিভিটি আপনি ইউজ করতে পারবেন। লাস্ট পার্টে যেটা জাস্টিফাই দ্য ডেফিনেশন অফ ক্লাসিক্স থ্রু হোমার্স ইলিয়াড, এইখানে আপনি ক্রিয়েটিভিটি ইউজ করতে পারবেন যে কিভাবে ইলিয়াডকে আমরা ক্লাসিক বলতে পারি, হাউ উই মে ডিফাইন ইলিয়াড এজ এ ক্লাসিক, আমরা ইলিয়াডকে কিভাবে ক্লাসিক বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের লেকচার 1। তার মানে আমাদের শেষ অ্যান্সারটা ইট ইজ কম্বাইনিং লেকচার 1 উইথ লেকচার 8। লেকচার 1 থেকে আমরা শুরু থেকে কিছু পাবো, লেকচার 8 থেকে কিছু পাবো। এই দুটো লেকচার থেকে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। মজার ব্যাপার হচ্ছে যদি আপনি পরের পার্টটা অ্যান্সার আগে করেন, মানে পরের পার্টটা তো আপনার ক্রিয়েটিভ পার্ট, এটা নিজের বুদ্ধি খাটিয়ে লিখতে হবে, তাহলে কিন্তু তার এই নেক্সট পার্টটা লেখা ইজি। মানে এই পার্টের সাথে কানেক্টেড। হোমারকে যদি আমরা বলতে পারি হোমার ইজ সাকসেসফুল ইন ক্রিয়েটিং আ গ্রেট ক্লাসিক, তাহলে কিন্তু আমরা বলতে পারি হোমার ইজ এ গ্রেট স্টোরি টেলার। হোমার কেন গ্রেটেস্ট স্টোরি টেলার? কারণ হি ইজ কেপেবল অফ ক্রিয়েটিং এ গ্রেট ক্লাসিক্স। কিন্তু ক্লাসিক্সটা সে কিভাবে ক্রিয়েট করলো, ওই যে আমার ওই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। পোর্ট্রেয়াল অফ বেসিক হিউম্যান ইমোশনস, portrayal of human relationships, a broad picture of human life, image of war, ancient Greek literature with recognition and establishment, এই ওভারঅল জিনিসগুলো আসবে।
তাহলে আমাদের লাস্ট যে অ্যান্সারটা এটা আমরা পাবো হচ্ছে আমাদের লেকচার 1 আর লেকচার 8 থেকে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন গুলো। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র আপনি কপি পেস্ট করে বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে অ্যান্সার করলে কিন্তু ইট ইজ নট মোর দেন 50%। বাকি 50% আপনাকে নিজেই লিখতে হবে, অ্যানালিসিসটা আপনার, ব্যাখ্যাটা আপনাকেই করতে হবে। আপনি চাইলেই আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি পেস্ট করতে পারেন, কিন্তু আমার অনুরোধ হচ্ছে আপনারা একটু প্যারাফ্রেজ করবেন, নিজেরা একটু মাথা খাটিয়ে সিনোনিম ইউজ করলেন, অল্টারনেটিভ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করলেন, অ্যাক্টিভ যদি থাকে প্যাসিভ করলেন, সিম্পল সেন্টেন্স থাকলে কমপ্লেক্স সেন্টেন্স করলেন, কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করলেন। একটা সেন্টেন্স আছে ওয়েবসাইটে, আপনি সেটা ভেঙে নিজের মতো করে দুইটা সেন্টেন্স করলেন, ঠিক আছে? হতে পারেন, এমন সময় হতে পারে যে আপনি একটা অ্যান্সার করতে বসলেন, আপনি কোনোভাবেই 100 ওয়ার্ডের বেশি লিখতে পারছেন না, তখন তো আপনি আন্দাজে ভরে দিলে হবে না, মার্কস মাইনাস হবে। আপনাকে তখন করতে হবে কি, ওই কিছু কিছু সেন্টেন্স আছে দেখবেন যে ওটাকে আপনি চাইলেই 2-3 সেন্টেন্সে ভাগ করতে পারেন, নিজের মতো করে ইজি করে, একটু বেশি হোক কিন্তু ভেঙে লিখলেন। ওয়েবসাইটে হয়তো ওটা এক সেন্টেন্স আছে, আপনি সেটা নিজের মতো করে 3 সেন্টেন্স বা 4 সেন্টেন্স করলেন, ঠিক আছে? 10টা সেন্টেন্স লিখে আপনি কালেক্ট করলেন ওয়েবসাইট থেকে, আর এর সাথে আপনি আরো 10টা সেন্টেন্স, ওটা আপনার নিজের মন্তব্য, আপনি নিজের অ্যানালিসিস, নিজের কি মনে হয়, আপনার মন্তব্য। Okay, a reminder, the last date of midterm assignment submission, August 25, 2020. আচ্ছা, এখন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। তার আগে আপনাদেরকে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই। আপনাদের গুগল ক্লাসরুমে আমি একটা গাইড দিয়ে দেব, আপনাদের দুইটা গাইড দেব। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট লিখতে সুবিধা হবে। ওই দুইটা গাইড হচ্ছে মোটামুটি আপনাদের হেল্প করবে। ইভিডিও ট্রান্সলেশন তো আমি আবার দিয়ে দিব। আমাদের বইটা স্টাডি করতে হবে। আপনি বই স্টাডি না করে আপনি অ্যান্সার কোনোভাবেই লিখতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না এটা। আপনি সরাসরি অ্যান্সার আমার জানা মতে কোনো ওয়েবসাইটে আপনি সরাসরি পাবেন না। এগুলো সবই হচ্ছে কাস্টমাইজ। আপনারা যে এই যে লেকচারগুলো, লেকচার 1, লেকচার 2 সবগুলো থেকেই আমাদের প্রতিটা কোয়েশ্চেন আমরা আমাদের প্রতিটা লেকচারে ডিটেইলে আলোচনা করা আছে। আপনারা যদি লেকচার 1 to 8 যদি ঠিকমতো শুনে থাকেন কোনো ব্যাপার না, শুধুমাত্র গুছিয়ে নিজের মতো করে লিখবেন। আমি আরেকটা ট্রান্সলেশন দিয়ে দিব, আপনার যদি ইভিডিও ট্রান্সলেশন বুঝতে অসুবিধা হয়, আমি আরেকটা সহজ একটা ট্রান্সলেশন আছে পেগলস এর, ইয়ান জনস্টনের একটা ওয়েবসাইট, একটা ট্রান্সলেশন আছে, ওটাও দিয়ে দিব। যদি আপনার ইভিডিও ট্রান্সলেশন বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ওটা কি করতে পারবেন, ফলো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সো ইউ হ্যাভ টাইম, এইভাবেই আমরা আগাবো ইনশাল্লাহ। প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু একই রকম প্যাটার্ন না, যেহেতু এটা আমাদের স্পেশাল সিচুয়েশন। আমার এই ক্লাসিক্স ইন ট্রান্সলেশন এই কোর্সের জন্য এটা হচ্ছে স্পেশাল কাস্টমাইজড। আপনাদের অন্য যে বিভিন্ন কোর্স আছে ওগুলো কিন্তু আপনাদেরকে নিজেদের নিজ দায়িত্বে কিন্তু জেনে নিতে হবে যে আমার এই কোর্সের মানে মিড টার্ম কিভাবে হবে, এটার ক্রাইটেরিয়া কি, কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে। এখন আমার প্যাটার্নে কিন্তু অন্যরা কিন্তু মিড টার্ম নেবে না, অতএব বি ভেরি কেয়ারফুল, খুব সাবধানে প্রতিটা কোর্সের মিড টার্ম কিভাবে হবে, অ্যাসাইনমেন্ট কিভাবে হবে, সবকিছু আপনারা কিন্তু কালেক্ট করবেন যে হাউ টু সাবমিট অ্যাসাইনমেন্ট। আমার যেমন গুগল ক্লাসরুমে সবগুলো নিতে হবে, কোনো উপায় নেই। সবার সাথে কন্ট্যাক্ট বজায় রাখবেন, সবার সাথে কথা বলবেন, আপনার প্রতিটা কোর্স টিচারের সাথে কথা বলে তারা কিভাবে মিড টার্ম নিচ্ছে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমার গাইডলাইন, কম্প্রিহেনসিভ গাইডলাইন। এরপরে যে আমাদের ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা ফাইনাল ইয়ার সিলেবাসে চলে যাব।
মিড টার্মের সিলেবাস নিয়ে আমরা আর আলোচনা করব না, ডিরেক্টলি করব না, তবে ইনডিরেক্টলি আমাদের আলোচনা আসবে, ওটা আপনারা বুঝতে পারবেন। যদি কোনো রকম সমস্যা হয়, এটা আবার আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, এটা আবার দেখবেন। প্রতিটা পার্ট আমি আর রিপিট করার টাইম পাবো না, এই জন্য আর কি এটা রেকর্ডেড থাকবে, ইউটিউব লিংক দিয়ে দিবে, আপনাদের দেখবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয়, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট ইন গুগল ক্লাসরুম। মেসেঞ্জারে অনেক সময় হারায় যায়, আপনি গুগল ক্লাসরুমে যদি পোস্ট করেন সেটা থাকবে। ইউটিলাইজ ইউর ফ্যাসিলিটি, গুগল ক্লাসরুমকে ইউজ করেন, ঠিক আছে? আর আমি আপনাদেরকে গাইড, একদম কম্প্রিহেনসিভ গাইড দিয়ে দেবো, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি দেখানো যায়, দেখানো সম্ভব হয়, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনাদেরকে গাইড দুটো দেখিয়ে দেই। আচ্ছা, এটা মনে হয় আবার করতে হবে, আমি আবার প্রেজেন্ট করছি, সমস্যা নেই। ওকে, দেখতে পাচ্ছেন? দেখেন, পালস ওদের একটা কোলাবোরেশন। গাইডটা হচ্ছে মোটামুটি খারাপ না, এটা হচ্ছে স্পার্ক নোটস এরই একটু ডিটেইল ভার্সন। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এখান থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন, কোনো ওয়েবসাইট ঘাটতে হবে না, এইটাই ঘাটেন, ঠিক আছে? এখানে অনেক কিছু পাবেন, এই যে ক্যারেক্টার সম্পর্কে পাবেন, মেজর ক্যারেক্টার্স এর অ্যানালিসিস সেক্টর এদের সম্পর্কে আছে, তারপরে বুক ওয়াইজ অ্যানালিসিস পাবেন। এটা হচ্ছে একটা গাইড, আরেকটা গাইড আছে, এটা হচ্ছে স্পার্ক নোটস ওদের একটা পাবলিশড গাইড। এটা হচ্ছে আগেরটার থেকে একটু সাইজে ছোট, এটা পড়তে সুবিধা হয়। কেমন? এটা আপনারা চাইলেই ক্লিক করে বিভিন্ন পেজে চলে যেতে পারবেন। এই যে ফর এক্সাম্পল, আপনি অ্যাকিলিস সম্পর্কে জানতে চাচ্ছেন, অ্যাকিলিসে ক্লিক করলে আপনি চলে যাবেন অ্যাকিলিস, সুন্দর করে গোছানো আছে। এটা হচ্ছে বুক ফরম্যাট, বইটা সুন্দর আছে, ভালো। এরপর আমরা যে বইটা থেকে পড়ছি, এই যে এটা হচ্ছে সেই বই। ওই বইটা যদি আপনাদের কঠিন হয়, তাহলে এই যে এই বইটা আপনাদেরকে দিয়ে দেবো, এটা হচ্ছে আরেকটা ট্রান্সলেশন, ইলিয়াডের আরেকটা ট্রান্সলেশন। এটা হচ্ছে ট্রান্সলেটেড বাই ইয়ান জনস্টন। এই ভদ্রলোকের ইংরেজি খুব সহজ, সহজ করে লিখেন উনি। এখানে আমরা ট্রান্সলেশন পাবেন, সুন্দর একটা ট্রান্সলেশন, খুবই সহজ। এখানে বুক 1 বুক 2 করে এই যে 24টা চ্যাপ্টার দেয়া আছে, আর এখানে কবিতার মতো করে দেয়া আছে, পড়তেও ভালো লাগে, তবে সিম্পল, খুবই সিম্পল। আর আমাদের যে মেইন বইটা, this is our main text, এটা translated by Eviriu। এই যে এই ভদ্রলোকের ট্রান্সলেশন। যখন এই বই থেকে কোনো লাইন নিয়ে যাবেন, প্যারাফ্রেজ করবেন, তখন এই ভদ্রলোকের নাম আসবে ব্র্যাকেটে,
লিখবেন ইভি রিউ, RIEU, ইভি রিউ। আর ইন্ট্রোডাকশন থেকে যখনই নেবেন তখন এখানে পিটার জনসের নাম আসবে। এই যে এই ইন্ট্রোডাকশনটা, এটা হচ্ছে পিটার জোন্স, রিটেন বাই পিটার জোন্স। এখানে অনেক ইনফরমেশন আপনারা পাবেন। ইন্ট্রোডাকশন টু 1950 এডিশন, যেটা আমরা লেকচার 8 এ পড়েছি, এটা হচ্ছে পুরোটা ইভি রিউ এর লেখা। প্রচুর ইনফরমেশন এখানে পাবেন, স্পেশালি যে পেজ 56 এ খুব সুন্দর করে দ্য বেস্ট সামারি অফ ইলিয়াড। এত সুন্দর করে সামারি খুব বেশি মানুষ লিখতে পারে নাই। গ্রেট সামারি, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। এটা আপনারা যদি পড়েন তাহলে আবার একটা সুন্দর একটা কম্প্রিহেন্সিভ পিকচার পেয়ে যাবেন ইলিয়াডে কি ঘটে। এই 2 পেজ পড়লেই, 56-57, এই 2 পেজ পড়লেই চমৎকার একটা ছবি। মানে এত অল্প মানে ভলিউমে এত বিশাল একটা কাহিনী এত সুন্দর করে একমাত্র ইভিডিও এর পক্ষে বলা সম্ভব। খুবই প্রিসাইজ আর সাকসিংক্ট, মানে এই 2 পেজ পড়লে আপনার কাহিনী মোটামুটি বোঝা হয়ে যায়। তাহলে 56-57 এই 2টা পেজ খুব ভালো করে পড়েন, আপনার মোটামুটি চমৎকার একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন ইলিয়াডে কি করে। যদি ভুলে যেও থাকেন এই 2টা পেজ পড়লে আপনি আবার পেয়ে যাবেন। তারপরে আমরা পাবো হচ্ছে হোমওয়ার্কে কেন কিভাবে আমরা গ্রেটেস্ট স্টোরি টেলার বলতে পারি, এটা এখানে পাবেন। এই বইটার মজার ব্যাপার হচ্ছে আপনি খুব ইজিলি বিভিন্ন বুকে চলে যেতে পারবেন ক্লিক করেই, আপনাকে কষ্ট করে খুঁজে নিতে হবে না। এই যে দ্য ইলিয়েট, দেখেন এই চ্যাপ্টার গুলো আছে। আমাদের চ্যাপ্টার 1 ক্লিক করলেই আমরা চলে যাব চ্যাপ্টার 1 এ। তারপর আবার আসি চ্যাপ্টার 2, চ্যাপ্টার 6 থেকে আমাদের কোয়েশ্চেন আছে। চ্যাপ্টার 6 হেক্টর এন্ড অ্যান্ড্রোম্যাকে। এরপর আমরা পড়লাম হচ্ছে চ্যাপ্টার 11 থেকে অ্যাকিলিস টেকস নোটিস। এই যে এই চ্যাপ্টারের গুরুত্ব, ঠিক আছে। এই যে এখানে যেমন এই যে নেস্টার, এই চ্যাপ্টারে কিন্তু আমরা নেস্টারের গুরুত্ব পাই। নেস্টার সম্পর্ক থেকে আমরা কি শিক্ষা লাভ করি, নেস্টার সম্পর্কে এখানে আছে। তারপর আমরা চলে যাই চ্যাপ্টার 16 এ। 16 থেকে আমাদের পরের অ্যান্সারটা দ্য ডেথ অফ পেট্রোক্লাস চ্যাপ্টারটা, এটা কিন্তু আমরা বেশ গুরুত্ব দিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের লেকচার 4 না 5 এর ছিল। এই যে এখানে যেমন আমরা এই যে হেক্টরস অ্যাটিটিউড ইন পেট্রোক্লাসেস ডেথ, এবং এখানে পেট্রোক্লাস থেকে আমরা কি শিখতে পারি, 16 নম্বর চ্যাপ্টারের গুরুত্ব এবং পেট্রোক্লাসের থেকে আমরা কি শিক্ষা পাই। তারপরের কোশ্চেনটা ছিল হচ্ছে হেক্টরস অ্যাটিটিউড ইন পেট্রোক্লাসেস ডেথ। তারপরেরটা যেটা ছিল সেটা হচ্ছে দ্য ডেথ অফ হেক্টর চ্যাপ্টার 22। এখানে আমরা পাবো হচ্ছে অ্যাকিলিসেস অ্যাটিটিউড ইন হেক্টরস ডেথ। এই যে এখানে পাবো এই লাইন পেয়ে যাবো, ঠিক আছে। এই 214 থেকে 366 এর মধ্যে আমরা পাবো অ্যাকিলিসেস অ্যাটিটিউড ইন হেক্টরস ডেথ, এবং এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, ক্লাসিক কি এলিমেন্টস আমরা এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট প্রায়াম এন্ড অ্যাকিলিস, লাস্ট চ্যাপ্টারে আমাদের ফোকাস ছিল হচ্ছে লাইন নাম্বার 469 টু 571। আপনি যদি বুক 24 এ আর কিছু নাও পড়েন, এই 469 থেকে 571 মানে কত, 92, 69,
102 102 লাইন, এই 102 লাইন অন্তত আপনাদের পড়তে হবে। এখান থেকে আপনারা ওই 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। এখন এইগুলোর ল্যাঙ্গুয়েজ যদি আপনার বুঝতে অসুবিধা হয়, ইয়ান জনস্টনকে দিয়ে দেওয়া আছে, ইয়ান জনস্টন এখান থেকেও আপনার ট্রান্সলেশনটা নিয়ে নিতে পারেন যদি আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ইজি। ইজি। আমরা আসি বুক 24 এ। এটাতে যেমন অসুবিধা হচ্ছে আপনাকে খুঁজে নিতে হবে। আপনি বুক ক্লিক করলেই চলে যেতে পারবেন না, এটা তো একটু কষ্ট হচ্ছে, খুঁজে বের করতে হবে। তাহলে আমরা 525 যাই। আমরা কত নম্বর পেজে আছি? 525। এরকম খুঁজে খুঁজে আমাদেরকে বের করে নিতে হবে। তবে এটা সহজ। এটা আবার মানে পেজ খোঁজা কঠিন, কিন্তু সেন্টেন্স ল্যাঙ্গুয়েজটা সহজ। আর ইভিডিও এর ল্যাঙ্গুয়েজটা কঠিন না, বাট ইট ইজ স্ট্যান্ডার্ড। মানে ইউনিভার্সিটি লেভেলে আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি ইভিডিও এর ট্রান্সলেশনটা। ভেরি গুড। এই আপনার এই চারটা গাইড থাকলেই, এটা গাইড 1, গাইড 2, ইয়ান জনস্টন ট্রান্সলেশন, ইভিডিও ট্রান্সলেশন, আপনার আর কোনো ওয়েবসাইট ঘাটতে হবে না। আপনি এইখান থেকেই সব ইনফরমেশন পেয়ে যাবেন। তাহলে আপনার রেফারেন্সে আপনি লিখবেন ইভিরিউ, ইয়ান জনস্টন থেকে যদি লেখেন তাহলে ইয়ান জনস্টন, আর যদি স্পার্ক নোটস থেকে লেখেন তাহলে এখান থেকে নিয়ে স্পার্ক নোটস, ব্র্যাকেটে স্পার্ক নোটস লিখে দিবেন। এই চারটা আমি আবার দিয়ে দিব, অ্যাভেলেবল করে দিব, কোনো সমস্যা নেই। দ্যাট ইজ অল। আজকের মতো এই পর্যন্তই। যদি কোনো প্রবলেম থাকে জানাবেন। কোনো কোয়েশ্চেন আছে, কোনো সমস্যা আছে, জিজ্ঞেস করতে পারেন। মামুন, আলোকে, জি স্যার, ওকে। আফিফা, নিগার, আলোকে, যদি কোনো কোয়েশ্চেন যদি আমাদের না থাকে তাহলে আজকের মতো শেষ করব। নূপুর, ওকে? ইয়েস স্যার। কোনো কনফিউশন থাকলে পোস্ট করবেন গুগল ক্লাসরুমে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের বিকেলটা অনেক চমৎকার ছিল। এই সিজনের আজকে হচ্ছে সবচেয়ে বেস্ট আফটারনুন, খুবই চমৎকার ছিল। ওকে, ভালো থাকেন, টেক কেয়ার। জি স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাআল্লাহ খুব দ্রুত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর মধ্যে আমাদের যদি এক্সট্রা ক্লাস দরকার হয় আমরা এটা অ্যারেঞ্জ